বন্ধুরা, বাবাইদার কোচিং 2.0 তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় পার্টস অফ স্পিচ। তাহলে চলো দেখে নেওয়া যাক পার্টস অফ স্পিচ বলতে আমরা কাকে বুঝি। ইংরাজি গ্রামার অনুযায়ী একটা বাক্যের প্রত্যেকটা শব্দই হলো পার্ট অফ স্পিচ। আমরা যে একটা এই যে আমি যে তোমাদের সঙ্গে কথা বলছি তাতে একাধিক শব্দ আছে, তো এই শব্দগুলোকে প্রত্যেকটাকেই বলা হয় পার্ট অফ স্পিচ। আচ্ছা, কেমব্রিজ ডিকশনারি যেটা যে আছে আমাদের, সেই অনুযায়ী পার্ট অফ স্পিচ হচ্ছে ওয়ান অফ দ্য গ্রামাটিক্যাল গ্রুপস ইন্টু হুইচ ওয়ার্ডস আর ডিভাইডেড সাচ অ্যাজ নাউন, ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। অর্থাৎ পার্ট অফ স্পিচ হচ্ছে কিছু ব্যাকরণগত ভাগ। যেমন দেখো, আমাদের প্রাণী জগতের মধ্যেও তো বিভিন্ন রকম ভাগ আছে। কোনোটাকে আমরা পশু বলি, কোনোটাকে মাছ বলি, কোনোটাকে পাখি বলি। তেমন আমাদের কথা বলার সময় যে এত যে শব্দ থাকে, যে তাদেরও এক একটা ভাগ থাকে। সেই যেমন কোনো শব্দের মধ্য দিয়ে আমরা কোনো কিছুর নামকে বোঝাই, কোনো কিছুর মধ্য দিয়ে আমরা কোনো কাজ করাকে বোঝাই, কোনো কিছুর মধ্য দিয়ে আমরা কোনো কারোর দোষ, গুণ ইত্যাদি, অবস্থা, রং ইত্যাদি বোঝাই। তো এই যে ভাগগুলো, যে শব্দকে যে একাধিক যে শ্রেণীতে যে ভাগ করা যায়, যে সেগুলোকেই বলা হয় পার্ট অফ স্পিচ, ওই কেমব্রিজ ডিকশনারি অনুযায়ী। তাহলে চলো এবার আমরা দেখে নিই কত রকমের পার্ট অফ স্পিচ রয়েছে। দেখো, আমাদের মোট ইংরাজি গ্রামারে 8 রকমের পার্ট অফ স্পিচ রয়েছে। সেগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তাহলে চলো এবার দেখে নিই নাউন কি। আমরা যে এত রকম যে শব্দ আমরা যে কথা বলার সময় প্রয়োগ করছি, সেই শব্দগুলোর মধ্যে যেই শব্দগুলো কোনো কিছুর নাম বোঝায় সেগুলোই হচ্ছে নাউন। কিসের নাম হতে পারে? কোনো মানুষের নাম হতে পারে, রাম, শ্যাম, যদু, মধু ইত্যাদি। কোনো জায়গার নাম হতে পারে, কিরকম? জলপাইগুড়ি, শিলিগুড়ি, কলকাতা, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পৃথিবী, মঙ্গল গ্রহ, যে কোনো জায়গার নাম হতে পারে। অ্যানিমেলস, কোনো প্রাণীর নাম হতে পারে, কুকুর, বিড়াল, গাধা, ঘোড়া, বাঘ, সিংহ, যে কোনো জন্তুর নাম হতে পারে। আইডিয়াস, কোনো পরিকল্পনার নাম হতে পারে, কিরকম? যেমন কি বলবো, রিসার্চ। তারপর পোয়েট্রি। তারপর কি হতে পারে? আর্টিকেল। এই যে রিসার্চ মানে গবেষণা। আমাদের পরিকল্পনা, কোনো একটা পরিকল্পনা করে তো রিসার্চ করা হয়, একটা পরিকল্পনার নাম হচ্ছে গবেষণা, রিসার্চ। সেটা হতে পারে পোয়েট্রি মানে কবিতা। কবিতা তো আমাদের মনের থেকে সৃষ্টি হয়, অতএব কবিতা এটা নাউন। তারপরে আরেকটা যেন কি বললাম আমি তোমাদেরকে, বলো? আচ্ছা, যাই হোক, ভুলে গেলাম জিনিসটা। আচ্ছা, আরেকটা কি, কোনো জিনিসের নাম হতে পারে নাউন। যেমন সোনা, রূপা, তামা, চা, কফি, চাল, ডাল, পাথর, মাটি, যে কোনো জিনিসের নাম, সেটা হতে পারে নাউন। এবারে চলো দেখে নিই নাউনের কতগুলো উদাহরণ। এখানে দেখো 5টা উদাহরণ আমি দিচ্ছি। তার মধ্যে একটা কি আছে, প্রথমে কি আছে, রাজু ইজ আ গুড বয়, রাজু একটি ভালো ছেলে। এখানে দেখো রাজুর নিচে নীল রঙের দাগ দেওয়া আছে। রাজু কি? রাজু কারোর নাম বোঝাচ্ছে। অতএব আমরা কি পড়লাম, যে কোনো কারোর নাম যদি হয়, কোনো মানুষের নাম যদি হয়, সেটা হবে নাউন। তারপরে দেখো কি আছে, তারপরে আছে দার্জিলিং ইজ আ বিউটিফুল প্লেস, দার্জিলিং একটি সুন্দর জায়গা। এখানে কার নিচে দাগ আছে? দার্জিলিং এর নিচে, তাই তো? এই দাগটা আমি দিয়ে রাখছি তোমাদের বুঝতে সুবিধার জন্য, যে কোন শব্দটা সম্পর্কে আমি বলছি। লেখার সময় দাগটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? দার্জিলিং কি? দার্জিলিং একটা জায়গার নাম, অতএব দার্জিলিং একটা নাউন। তারপরে বলা যায় টাইগার ইজ আ ম্যাজেস্টিক অ্যানিমেল, টাইগার একটি রাজকীয় প্রাণী। কোনো একটা প্রাণীর নাম বোঝাচ্ছে টাইগার, অতএব এটা একটা নাউন। অনেস্টি ইজ আ গুড ভার্চিউ, সততা একটি মহৎ গুণ। সততাকে আমাদের কোনো একটা গুণকে বোঝাচ্ছে, কোনো একটা গুণের নাম, সেটা হচ্ছে নাউন। আচ্ছা, তোমাদেরকে পরে আরো নাউনের অনেক ভাগ আছে, আমি পড়াবো। যে কিছু জিনিস আছে যাদেরকে দেখা যায়, ছোঁয়া যায়, আবার কিছু জিনিসকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তাদের অস্তিত্ব আছে।
এই দুটা জিনিসের নামই নাউন হতে পারে। এটা আমি পরে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, অনেস্টি ইজ আ গুড ভার্চু, সততা একটি মহৎ গুণ। তাহলে একটা অনেক গুণ আছে, তার মধ্যে একটা হচ্ছে সততা, একটা গুণের নাম হচ্ছে সততা। অতএব সততা এটি নাউন। গোল্ড ইজ আ প্রিসিয়াস এলিমেন্ট, সোনা একটি মূল্যবান বস্তু। কোনো একটা বস্তুর নাম, জিনিসের নাম বোঝাচ্ছে, অতএব গোল্ড একটি নাউন। বুঝতে পারলে? এবারে চলো দেখে নিই প্রোনাউন্স কি। প্রোনাউন্স হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো আমরা নাউনের বদলে ব্যবহার করি। আচ্ছা, নাউনের বদলে আমরা কিভাবে ব্যবহার করি চলো একটু দেখে নেওয়া যাক উদাহরণের মাধ্যমে। এখানে দেখো প্রোনাউন্সের 3টা উদাহরণ দেওয়া আছে। কি? প্রথমে দেওয়া আছে রাজু ইজ আ বয়, হি রিডস ইন ক্লাস 6। একদম প্রথম উদাহরণটায় দুটা বাক্যকে পাশাপাশি লেখা হয়েছে, রাজু ইজ আ বয়, হি রিডস ইন ক্লাস 6। এখানে দেখো হি এর নিচে দাগ দেওয়া আছে। গোটা কথাটার মধ্যে কার সম্পর্কে বলা হয়েছে? একটা ছেলের সম্পর্কে বলা হয়েছে, তাই তো? ছেলেটার নাম হচ্ছে রাজু। প্রথম বাক্যটায় আমি বললাম রাজু ইজ আ বয়, রাজু একটি ছেলে। পরের বাক্যে কিন্তু সেই একই ছেলেটার সম্পর্কে আমি বলছি, কিন্তু তখন কি আর তার নাম ব্যবহার করছে? আমরা কি বলছি রাজু রিডস ইন ক্লাস 6? বলছি না, তার বদলে কি লিখছি? হি, সে ক্লাস 6-এ পড়ে। এই যে রাজুর বদলে আমি যেটাকে ব্যবহার করলাম হি, সেটাই হচ্ছে প্রোনাউন। তার পরের উদাহরণটায় যাই। তার পরের উদাহরণে বলা হয়েছে মালা ইজ এ গার্ল, শি রিডস ইন ক্লাস 8। মালা একটি মেয়ে, সে ক্লাস 8-এ পড়ে। এখানে দেখো প্রথম বাক্যটায় বলা হয়েছে মালা ইজ এ গার্ল, মালা একটি মেয়ে। পরের বাক্যে একই ব্যক্তির সঙ্গে একই মেয়ের সম্পর্কে কিন্তু কথা বলা হয়েছে, কিন্তু সেখানে তার নাম ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে শি, সে। অতএব শি হচ্ছে প্রোনাউন্স, কারণ এটি মালার বিকল্প হিসাবে, মালা যে নামের যে মেয়েটা, সেই মেয়েটার নামের পরিবর্তে এখানে শি ব্যবহার করা হয়েছে। বুঝতে পারলে? তারপরে আছে শিলিগুড়ি ইজ এ সিটি, শিলিগুড়ি একটি নগর। ইট ইজ ইন নর্থ বেঙ্গল, এটা উত্তরবঙ্গে অবস্থিত। প্রথম বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে? একটা শহরের সম্পর্কে বলা হয়েছে, শহরটার নাম হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি ইজ এ সিটি। তারপরে কি হয়েছে? তারপরে ওই একই শহরের সম্পর্কে বলা হয়েছে যে এটা নর্থ বেঙ্গলে আছে। এখানে কি বলা হয়েছে? শিলিগুড়ি ইজ ইন নর্থ বেঙ্গল বলা হয়নি, শিলিগুড়ি নামটার বদলে ইট ব্যবহার করা হয়েছে। এই যে নামের পরিবর্তে আমরা যেগুলোকে ব্যবহার করছি সেগুলোকেই আমরা বলে থাকি প্রোনাউন্স। নামের বিকল্প হিসাবে যেটা আসে সেটাই প্রোনাউন্স। হি, সি, ইট, দে, উই, আই, এগুলো হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, বুঝতে পারলে? এবারে চলো দেখে নিই ভার্ব কি। একটা সেন্টেন্সে যেই পার্ট অফ স্পিচগুলো কোনো কাজ করাকে বোঝাচ্ছে সেগুলোই হচ্ছে ভার্ব। অর্থাৎ বাক্যে যেই শব্দগুলো কোনো কাজ করা বোঝাবে আমাদেরকে, সেগুলোকে আমরা ভার্ব বলবো। এবং ভার্ব ছাড়া কোনো পূর্ণ বাক্য গঠন সাধারণত সম্ভব হয় না। বুঝতে পারলে? একটা সেন্টেন্স আমরা পড়বো, সেই সেন্টেন্সের মধ্যে যেই পার্ট অফ স্পিচগুলো কোনো কাজ করা আমাদের বুঝাবে, আমরা বুঝে যাব সেই পার্ট অফ স্পিচটাই হচ্ছে, বা পার্ট অফ স্পিচগুলোই হচ্ছে ভার্ব। এখানে দেখো দুটা উদাহরণ দেওয়া আছে ভার্বের। প্রথম উদাহরণে কি বলা হয়েছে? বার্ডস ফ্লাই অন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। এখানে দেখো দাগ দেওয়া আছে, মার্ক করা আছে কোন ইয়েটাকে, পার্ট অফ স্পিচটাকে, ফ্লাই। ফ্লাইয়ের বাংলা কি? ফ্লাইয়ের বাংলা ওড়ে। কাজ করা বোঝাচ্ছে, পাখিরা যে কাজ করছে সেই কাজ করাটাকে বোঝাচ্ছে এই পার্ট অফ স্পিচটা, ফ্লাই শব্দটা। অতএব এটা একটি ভার্বের উদাহরণ। আরেকটা উদাহরণ কি? হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। দেখো আন্ডারলাইন করা আছে রিডস। সে কি করছে? সে বই পড়ছে। তার কি কাজ করছে সেটা বোঝাচ্ছে রিডস এই ওয়ার্ডটা। অতএব এটা একটি ভার্বের উদাহরণ। তাহলে আমরা দেখলাম সেন্টেন্সের মধ্যে যেই পার্ট অফ স্পিচগুলো কোনো কাজ করা বোঝাচ্ছে সেগুলোই ভার্ব।
আর এখানে যে দুটো এক্সাম্পল দেওয়া আছে সেখানে ফ্লাই এবং রিডস এই দুটো পার্ট অফ স্পিচ দুটো সেন্টেন্সে সাবজেক্টের বা নাউনের কাজ করা বোঝাচ্ছে, অতএব এই দুটো ভার্ব। আচ্ছা, আরেকটু ভালো করে আমি বলি, সেটা হচ্ছে কার কাজ করা বোঝাচ্ছে, সেন্টেন্সে যে সাবজেক্ট বা নাউন যে থাকছে যে তার কাজ করা বোঝাচ্ছে। তোমাদের কনফিউশন হতে পারে, ওই জন্য আরেকটু ক্লিয়ার করে দিলাম। সেন্টেন্সের মধ্যে নাউনের বা সেন্টেন্সের যে সাবজেক্ট যে তার কাজ করা বোঝাচ্ছে যেই পার্ট অফ স্পিচগুলো, সেগুলোই হচ্ছে ভার্ব। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক অ্যাডভার্ব কি। অ্যাডভার্ব হচ্ছে সেই সমস্ত পার্ট অফ স্পিচগুলো যেগুলো আরও বেশি করে তথ্য দিচ্ছে ভার্বের সম্পর্কে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ভার্ব সম্পর্কে আরও বেশি করে জানাচ্ছে যেই পার্ট অফ স্পিচগুলো, সেগুলোই হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ আমরা কি দেখলাম, ভার্ব মানে কোনো কাজ করা বোঝায়, তাই তো? সেন্টেন্সের নাউন বা সাবজেক্ট যে কাজ করছে সেই কাজগুলোর নাম হচ্ছে ভার্ব, তাই তো? এবার সেই কাজটা কিভাবে হচ্ছে, তা কি জোরে হচ্ছে না আস্তে হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এই সমস্ত যে তথ্যগুলো যে দিচ্ছে যে পার্ট অফ স্পিচগুলো, সেগুলোই হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ সেন্টেন্সে ভার্বের সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে যে সেই অ্যাডভার্ব। চলো কতগুলো উদাহরণ এবার আমরা একটু দেখে নিই। প্রথম উদাহরণ কি আছে, দ্য হর্স ইজ রানিং ফাস্ট, ঘোড়াটা দ্রুত দৌড়াচ্ছে। আচ্ছা, এখানে ভার্ব কি, দ্য হর্স ইজ রানিং, ছুটছে, তাই তো? এটা হচ্ছে ভার্ব। কিভাবে ছুটছে, দ্রুত ছুটছে, ফাস্ট, দ্রুত ছুটছে। এই যে ভার্বের সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে ফাস্ট, এই পার্ট অফ স্পিচটা, এইটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, পরের যে সেন্টেন্সটা যে আছে সেখানে কি বলা হয়েছে, বলা হয়েছে দ্য বার্ড ইজ সিঙ্গিং লাউডলি, পাখিটা জোরে গান করছে। এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড, নাউন, এর কাজ করা বোঝাচ্ছে কোন ওয়ার্ডটা, কোন পার্ট অফ স্পিচটা, ইজ রানিং, তাই তো? ইজ সিঙ্গিং, সিঙ্গিং হচ্ছে ভার্ব। আর কিভাবে কাজটা হচ্ছে, গান করছে, কিভাবে গান করছে, লাউডলি, জোরে, অতএব লাউডলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ভার্বের অবস্থা, দোষ, গুণ ইত্যাদি যা কিছু বোঝাচ্ছে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারলে? এবার চলো দেখে নিই অ্যাডজেক্টিভ কি। অ্যাডভার্বে যেরকম ভার্বের সম্পর্কে ইনফরমেশন পাওয়া যায়, অ্যাডজেক্টিভ সেইভাবে করে নাউনের সম্পর্কে ইনফরমেশন দেয়। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যেই পার্ট অফ স্পিচগুলো নাউনের সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করছে, অর্থাৎ নাউন তো কোনো কিছুর নাম, যেই জিনিসটার নাম সেই জিনিসটা কী রকম, ছোট না বড়, কালো না সাদা, বড় লম্বা না বেঁটে, ঠান্ডা না গরম, এই সমস্ত যে কোনো ইনফরমেশন যেটা দিচ্ছে যেই পার্ট অফ স্পিচটা, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। প্রথম এক্সাম্পলে বলা হয়েছে রাজু ইজ আ গুড বয়, রাজু একটি ভালো ছেলে। আচ্ছা, রাজু একটি ছেলে, কি রকম ছেলে, ভালো ছেলে। এখানে দেখো বয় হচ্ছে নাউন, তাই তো? কিছু না, কোনো একটা মানুষই কোনো কিছুর নাম বোঝাচ্ছে এক কথায়। বয়, কিরকম বয়, গুড বয়, ভালো ছেলে। ছেলেটা কিরকম, ছেলেটা ভালো। এই যে ছেলেটার সম্পর্কে, ছেলেটা তো নাউন, বয় নাউন, তার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে সেটা হচ্ছে গুড, এই পার্ট অফ স্পিচটা। অতএব এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরের এক্সাম্পলে কি বলা হয়েছে, গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল। গোল্ড কি, গোল্ড একটা মেটাল, মেটাল মানে ধাতু, ধাতু কোনো কিছুর নাম বোঝাচ্ছে। অনেক রকম জিনিস হয়, পাথর হয়, মাটি হয়, তেমন ধাতুও হয়, কোনো জিনিস, ধাতু হচ্ছে একটা জিনিস, অতএব ধাতু একটি নাউন। আর এই ধাতুর বৈশিষ্ট্য বোঝাচ্ছে কি, প্রিসিয়াস, মূল্যবান। কেমন ধাতু, মূল্যবান ধাতু। এই যে মেটাল, এই নাউনটার সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করছে যে সে হচ্ছে প্রিসিয়াস, এটা
অ্যাডজেক্টিভ। তারপরের এক্সাম্পলে বলা হয়েছে দার্জিলিং ইজ আ বিউটিফুল প্লেস। দার্জিলিং কি? দার্জিলিং একটি জায়গা। জায়গার নাম মানে আমরা জানি সেটা নাউন, তার সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করছে। কেমন জায়গা? সুন্দর জায়গা, বিউটিফুল। অতএব এটা একটি অ্যাডজেক্টিভ। সেন্টেন্স পড়বে, সেন্টেন্সের মধ্যে যেখানে কোনো কিছুর নাম পাবে সেটাই হচ্ছে নাউন। কোনো কাজ করা বোঝাবে সেটা ভার্ব। কাজের সম্পর্কে ইনফরমেশন দিবে যে কাজটা কিরকম হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর এখানে যে নাউনটাকে যে পেলে সে নাউনের সম্পর্কে ইনফরমেশন যা দিচ্ছে, নাউনের বৈশিষ্ট্য, দোষ, গুণ, অবস্থা যেটা বোঝাচ্ছে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এবারে চলো দেখে নিই প্রিপজিশন কি। প্রিপজিশন অনেকটা সেতুর মতন কাজ করে, ঠিক আছে? কীরকম সেতু? বা কানেক্টিং যে রাস্তাগুলো যে থাকে যে সেরকম কাজ করে। অর্থাৎ সেন্টেন্সের একটা অংশের সঙ্গে আরেকটা অংশকে জুড়ে রাখে যা, সেটাই হচ্ছে প্রিপজিশন, ঠিক আছে? চলো একটু উদাহরণ দেখে নিই। দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য টেবিল। বিড়ালটা টেবিলের উপরে বসে আছে। এখানে দেখো ক্যাটের সঙ্গে টেবিলকে কে কানেকশন করছে? বা বিড়ালটা বসে আছে, এর সঙ্গে টেবিলকে কে কানেকশন করছে? অন। এটা হচ্ছে প্রিপজিশন। কোথায় বসে আছে? টেবিলটার উপরে বসে আছে। অতএব এটা একটি প্রিপজিশন। দ্য বুক ইজ ইনসাইড দ্য ব্যাগ। বইটা ব্যাগের ভেতরে। এই যে বুক আর ব্যাগ, একে জুড়ে দিচ্ছে কে? ইনসাইড। এদের মধ্যে সংযোগ স্থাপন করছে ইনসাইড। এটা একটি প্রিপজিশন। তারপর হি ইজ আ স্টুডেন্ট অফ আওয়ার স্কুল। সে আমাদের স্কুলের একজন ছাত্র। সে যে ছাত্র এবং আমাদের স্কুল আর সে যে একজন ছাত্র, এই দুজনের মধ্যে, এই দুইটা অংশের মধ্যে কানেকশন কে করছে? অফ। এই পার্ট অফ স্পিচটা অতএব একটি প্রিপজিশন। তাহলে আমরা দেখলাম সেন্টেন্সের একটা অংশের সঙ্গে আরেকটা অংশের সম্পর্ক যে স্থাপন করছে সে হচ্ছে প্রিপজিশন। অন, ইন, ওভার, অ্যাবোভ, ইনসাইড, এগুলো হচ্ছে সব প্রিপজিশনের উদাহরণ। এবারে চলো দেখে নিই কনজাংশন কি। আমরা প্রিপজিশন পড়ানোর সময় কি দেখলাম যে প্রিপজিশন সেন্টেন্সের একটা অংশকে আরেকটা অংশের সঙ্গে জুড়ে রাখে, একটা পার্ট অফ স্পিচের সঙ্গে আরেকটা পার্ট অফ স্পিচের সম্পর্ক তৈরি করে। দ্য ক্যাট তার সঙ্গে দ্য টেবিল এর সম্পর্ক তৈরি করছে। দ্য ক্যাট ইজ সিটিং, বিড়ালটি বসে আছে। কোথায় বসে আছে? টেবিলের উপরে, তাই তো? অতএব এটা হচ্ছে প্রিপজিশন ছিল। মানে একটা সেন্টেন্সের মধ্যে একটা পার্ট অফ স্পিচের সঙ্গে আরেকটা পার্ট অফ স্পিচের সম্পর্ক স্থাপন করছে, সেটা প্রিপজিশন। আর কনজাংশন হচ্ছে, দেখো অনেক সময় কি হয়, একটা সেন্টেন্স একাধিক ছোট ছোট সেন্টেন্সের সমন্বয়ে গঠিত হতে পারে, ঠিক আছে? এগুলোকে বলা হয়েছে ফ্রেজ, ক্লজ, এগুলো, ঠিক আছে? তো একটা বড় সেন্টেন্স যেটা অনেকগুলো ছোট ছোট সেন্টেন্স নিয়ে গড়ে উঠেছে, সেগুলোকে যুক্ত করে যা, সেটাই হচ্ছে কনজাংশন। প্রিপজিশন আর কনজাংশনের মধ্যে পার্থক্য কি? প্রিপজিশন একটা সেন্টেন্সের মধ্যে একটা পার্ট অফ স্পিচের সঙ্গে আরেকটা পার্ট অফ স্পিচের সম্পর্ক স্থাপন করছে। আর কনজাংশন হচ্ছে একটা বড় সেন্টেন্স যেটা ধরো একাধিক ছোট ছোট সেন্টেন্সের সমন্বয়ে গঠিত, সেই যে ছোট ছোট যে সেন্টেন্সের অংশগুলো যেগুলোকে বলা হচ্ছে ফ্রেজ বা ক্লজ, সেগুলোকে জুড়ে রাখছে। এটা একটু অ্যাডভান্স লেভেলের ইংলিশ গ্রামার, এটা আমি পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। শুধু মনে রাখো যে কনজাংশন হচ্ছে একটা বড় সেন্টেন্সের একাধিক ছোট ছোট অংশকে নিজেদের মধ্যে জুড়ে রাখে, ঠিক আছে? চলো কতগুলো উদাহরণ আমরা দেখে নিই। এখানে কি বলা হয়েছে? আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। সো আই রিটার্ন ব্যাক হোম, তাই আমি বাড়িতে ফিরে এসেছিলাম। দেখো আই ওয়াজ টায়ার্ড, এটা একটা আলাদা সেন্টেন্সের মতোই হচ্ছে না? আবার আই রিটার্ন ব্যাক হোম, এটাও একটা আলাদা সেন্টেন্সের মতোই হচ্ছে। এগুলোকে বলা হচ্ছে ক্লজ, ফ্রেজ, ক্লজ। এগুলো পরে আলাদা কোনো ভিডিওতে আলোচনা করতে হবে। এখানে
এটা নিয়ে মাথা ঘামানোর তোমাদের দরকার নেই। তো এই যে দেখো দুটো ক্লজকে জুড়ে রাখছে কি, সো আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম তাই আমি বাড়ি ফিরে গিয়েছিলাম। তাহলে দুটা ক্লজকে কানেকশন করে রাখছে সো, এটা হচ্ছে কনজাংশন। তারপরে কি বলেছে, হি ইজ আ ফুটবল প্লেয়ার, সে একজন ফুটবল খেলোয়াড়। অ্যান্ড হিজ ব্রাদার ইজ আ বক্সার, তার ভাই একজন বক্সার মানে মুষ্টিযোদ্ধা, বক্সিং করে যে। তাহলে হি ইজ এ ফুটবল প্লেয়ার, এটা একটা সেন্টেন্স। হিজ ব্রাদার ইজ আ বক্সার, এটা একটা সেন্টেন্স। দুইটা মিলে একটা বড় সেন্টেন্স গঠন করছে। এবং কিভাবে জুড়ে গেছে, এই যে কনজাংশনের মাধ্যমে, অ্যান্ড, তাই তো। ইট ওয়াজ মনসুন, এটা ছিল বর্ষাকাল। বাট দ্য ডে ওয়াজ নট রেইনি, কিন্তু সেদিনটায় বৃষ্টি হচ্ছিল না। এই যে ইট ওয়াজ মনসুন, এটা ছিল বর্ষাকাল। দ্য ডে ওয়াজ নট রেইনি, দিনটা বৃষ্টি হচ্ছিল না, বা এটা বৃষ্টির দিন ছিল না। এই দুটা কিন্তু আলাদা আলাদা দুটা সেন্টেন্স, কিন্তু দুটা মিলে গিয়ে একটা বড় সেন্টেন্স গঠন করছে। কিভাবে সম্ভব হলো? কনজাংশনের মাধ্যমে। এখানে কনজাংশন হিসাবে কে কাজ করছে? বাট। তাহলে দেখতে পেলে তো যে এই যে তোমাদেরকে বললাম না, ছোট ছোট যে বাক্যগুলো যেগুলো একসঙ্গে মিলে একটা বড় বাক্য গঠন করছে, ছোট ছোট বাক্যগুলোকে বলা হচ্ছে ক্লজ। এই ক্লজগুলোকে জুড়ে রাখে হচ্ছে কনজাংশন। এইটুকু মাথায় নিয়ে রাখো, পরে যখন ফ্রেজ আর ক্লজ বুঝাবো তখন আরো সহজভাবে তোমাদের মাথায় ঢুকে যাবে ব্যাপারটা। আচ্ছা, ইন্টারজেকশন কি, তাই তো? ধরো আমরা খুব স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে চলছি, হঠাৎ রাস্তার মাঝখানে একটা অস্বাভাবিক কিছু দেখলাম, আমাদের মুখ দিয়ে কি শব্দ, ও বাবা, ওরে মা, বা খুব আনন্দ হলাম, বাহ। এই ধরনের যে শব্দগুলো যে আমাদের বার হয় যে মুখের থেকে, দেখো মনের মধ্যে যে হঠাৎ করে জন্ম নেওয়া কোনো আবেগ, সেই আবেগবশত যে শব্দগুলো আমাদের মুখ থেকে বার হয়, সেগুলোই যখন আমরা বাক্যে প্রয়োগ করি সেগুলোকে বলা হয়েছে ইন্টারজেকশন। বুঝতে পারলাম? মনের আবেগ প্রকাশ করে যে পার্ট অফ স্পিচগুলো, সেগুলোই হচ্ছে মনের আকস্মিক আবেগ, হঠাৎ করে জন্ম নেওয়া আবেগ, সেইটা প্রকাশ করে যে পার্ট অফ স্পিচগুলো, সেগুলোই হচ্ছে ইন্টারজেকশন। যেমন এখানে দেখো তিনটা এক্সাম্পল দিয়েছে। অ্যালাস হি ইজ নো মোর, হাই উনি আর নেই। তারপরে কি আছে, ওয়াহ দিস ইজ আ গ্রেট নিউজ, বাহ এটা তো খুব ভালো খবর। তারপরে বলছে ওহ দিস ইজ আ স্যাড নিউজ, হাই এটা খুব বাজে সংবাদ। যে অ্যালাস, ওয়াও, ওহ, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। এই শব্দগুলোর মধ্য দিয়ে মনের আকস্মিক কোনো আবেগকে আমরা প্রকাশ করছি। তাহলে এই হলো ইন্টারজেকশন। ভিডিওর শেষে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। এখানে দেখো দুটা সেন্টেন্স লেখা আছে। প্রথমে লেখা আছে রেড ইজ মাই ফেভারিট কালার, রেড ইজ মাই ফেভারিট কালার। এখানে দেখো রেডের নিচে দাগ দেওয়া আছে প্রথম সেন্টেন্সে। দ্বিতীয় সেন্টেন্সে বলা হয়েছে দ্য রোজ ইজ রেড, গোলাপটি হয় লাল। এখানেও রেডের নিচে দাগ দেওয়া আছে। তোমরা আমাকে নিচে কমেন্টে উত্তর দিয়ে জানাও যে এখানে কোন রেডটা কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়ছে। দুটাই কি একই পার্ট অফ স্পিচের মধ্যে পড়ছে, না দুটো আলাদা পার্ট অফ স্পিচ? যদি একই পার্ট অফ স্পিচ হয় তাহলে কেন একই পার্ট অফ স্পিচ হচ্ছে, এবং আলাদা পার্ট অফ স্পিচ হলে কি কি পার্ট অফ স্পিচ হচ্ছে এবং কেন সেই পার্ট অফ স্পিচগুলো হচ্ছে, সেগুলো আমাকে জানাও। ধন্যবাদ।